নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি আরও একটা নতুন টপিক। সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ ভার্ব। বেসিক কনসেপ্ট অফ ভার্ব, যেটা আমি আগের ক্লাসে করেছিলাম, যে বেসিক কনসেপ্ট অফ ইংলিশ গ্রামার। এই বেসিক কনসেপ্ট অফ ইংলিশ গ্রামার করতে গিয়ে আমি যেগুলো পেয়েছি সেটা হলো সাবজেক্ট পেয়েছি, ভার্ব পেয়েছি এবং অবজেক্ট পেয়েছি। এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আমি তিনটে জিনিস পেয়েছি, যেটা মেন সেন্টেন্সের একটা স্ট্রাকচার। যে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে তিনটে ইনগ্রিডিয়েন্টস খুব লাগে। সেটা হচ্ছে, একটা হচ্ছে সাবজেক্ট, 2 নম্বর হচ্ছে ভার্ব এবং 3 নম্বর হচ্ছে অবজেক্ট। এবং আগের ক্লাসে আমি যেটা বেসিক কনসেপ্ট অফ ইংলিশ গ্রামার, যেটা তোমরা অলরেডি দেখেছো এবং যেটা সত্যি কথা বলতে তোমাদের অনেকটা ভালোবাসা আমি পেয়েছি ওই ভিডিও থেকে। এবং যদি কেউ না দেখে থাকো সেটা আরও একবার দেখতে পারো, বেসিক কনসেপ্ট অফ ইংলিশ গ্রামার বলে প্লে লিস্টে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে। সুতরাং ওই বেসিক কনসেপ্ট অফ ইংলিশ গ্রামার ক্লাসটা দেখার পর এই ক্লাসটা আরও ভালো করে বুঝতে পারবে। অর্থাৎ সেখানে আমি কি বলেছিলাম, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। অলরেডি আমি সাবজেক্ট এবং অবজেক্ট কি সেটা বলে দিয়েছি। সেন্টেন্স কি, সেন্টেন্স সম্পর্কে একটা আলাদা ক্লাস নিয়েছি আমি অলরেডি। এছাড়া আজকে যেটা নেব সেটা হচ্ছে এই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বলেছিলাম না, সেই সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের আজকে যেটা বলবো বেসিক কনসেপ্ট অফ ভার্ব। অর্থাৎ ভার্ব কাকে বলে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এ ভার্ব, ঠিক আছে, হোয়াট ইজ দ্য ক্লাসিফিকেশন, হাউ মেনি টাইপস অফ ভার্বস আর দেয়ার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এইগুলো আমরা আজকের ক্লাসে বলবো। দেখো, যদি আমি বলি যে আমরা ছোটবেলায় একটা জিনিস জেনে এসেছি বা ছোটবেলায় দেখেছি যে ভার্ব কাকে বলে, যে যে কোনো কাজ করা বোঝায়, তাই না? অর্থাৎ এটা একটা আমরা ছোটবেলার সংজ্ঞা পেয়েছি যে কাজ করা, অর্থাৎ অ্যাকশন ওয়ার্ডস আর কল্ড ভার্ব। অর্থাৎ এই কাজ করাটা শুধুমাত্র কি কাজ করাই বোঝাবে, সেগুলোকে আমরা ভার্ব করবো না। এছাড়াও ভার্ব আর কি কি, বাংলায় যদি আমি বলি হওয়া অর্থে, যেমন ধরো আমি হই, আই অ্যাম, সে হয়, হি ইজ, তুমি হও, ইউ আর। ঠিক একই রকম আবার থাকা অর্থে, অর্থাৎ কোনো একটা জিনিস পজেশন বোঝাবে। পজেশন মানে কি, যে আমার একটা জিনিস অধিকার রয়েছে, যেমন আমার একটি বাইসাইকেল আছে, আই হ্যাভ এ বাইসাইকেল, আই হ্যাভ এ বাইক, হ্যাঁ, আই হ্যাভ এ নাইস হাউস বা নাইস হোম, এইগুলো। তাহলে এই যে দেখো, থাকা, হওয়া এবং করা, আর একটা কি ডু ভার্ব, যেটাকে বলি যে আমি কোনো একটা কাজ করি। অর্থাৎ ভার্ব ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড, অর্থাৎ সাবজেক্ট কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে বা সাবজেক্ট কি কাজ করছে সেটাই হচ্ছে আমাদের ভার্ব। অর্থাৎ যদি আমরা ভার্বের ডেফিনেশন যদি আমরা দেখি যে হোয়াট ইজ ভার্ব, না ভার্ব ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ডস হুইচ ইন্ডিকেটস হোয়াট দ্য সাবজেক্ট ইজ ডুইং, সাবজেক্ট কি কাজ করছে বা কি করছে সেটাকেই বলা হয় ভার্ব। এটাই হচ্ছে ডেফিনেশন অফ এ ভার্ব। তাহলে কি, ভার্ব ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ডস। ভার্ব কি, ভার্ব হচ্ছে একটা অ্যাকশন ওয়ার্ডস। অর্থাৎ অথবা আমরা আর একটা ডেফিনেশন বলতে পারি, হোয়াট দ্য সাবজেক্ট ইজ ডুইং ইন আ সেন্টেন্স। অর্থাৎ কি কাজ করছে, বাক্যের সাবজেক্ট বা কর্তা কি কাজ করছে। এবং সাবজেক্ট আমরা অলরেডি বলেছি, সাবজেক্ট কিভাবে চিনবো আমরা বলেছি। এবং সাবজেক্ট সম্বন্ধে আগের ক্লাস তোমরা যদি কেউ না দেখে থাকো, অবশ্যই সাবজেক্ট কাকে বলে এবং অবজেক্ট কাকে বলে এগুলো তোমরা আগের ক্লাসে পেয়ে যাবে। এবার দেখো, হোয়াট দ্য সাবজেক্ট ইজ ডুইং ইন এ সেন্টেন্স ইজ কল্ড ভার্ব বা ক্রিয়াপদ, বাংলায় যেটাকে বলা হয় ক্রিয়াপদ। অর্থাৎ উইথাউট ভার্বস আমরা আরো একটা কথা বলতে পারি, সরি, আমরা আরো একটা কথা বলি, উইদাউট verbs we can't make any সেন্টেন্স। অর্থাৎ ভার্ব ছাড়া আমরা সেন্টেন্স গঠন করতে পারবোই না। তাহলেই ভাবো যে একটা বাক্যে ভার্বের গুরুত্ব কতটা ভার্বের ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই যে উইদাউট ভার্বস উই কান্ট মেক এনি সেন্টেন্স, ভার্ব ছাড়া আমরা কোনোভাবেই কোনো সেন্টেন্স তৈরি করতে পারবো না। এবং এর পরের স্লাইডে যদি আমরা দেখে চলে যাই, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ভার্ব। ভার্বকে আমরা কয় ভাগে ভাগ করি, হোয়াট ইজ দ্য ক্লাসিফিকেশন অফ ভার্ব। যদি আমরা ভার্বকে দেখি, ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করব। কি কি, একটা কি, একটা হচ্ছে
হেল্পিং ভার্ব, হেল্পিং অথবা অক্সিলিয়ারি ভার্ব। একটা কি পেলাম আমরা, হেল্পিং ভার্ব অথবা অক্সিলিয়ারি ভার্ব, আর হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এই প্রিন্সিপাল কথার মানে কি, আমাদের ধরো স্কুলে প্রিন্সিপাল বা কলেজের প্রিন্সিপাল, উনি তো প্রধান, স্কুলটাকে চালনা করেন। তাহলে এখানে প্রিন্সিপাল মানে হচ্ছে যিনি মেন, এই মেন ক্রিয়াপদ বা মেন ভার্ব, প্রিন্সিপাল বা মেন ভার্ব। তাহলে দেখো এই যে এই হেল্পিং ভার্ব, এই হেল্পিং ভার্বের কাজটা কি আমরা জানবো এটা, এবং প্রিন্সিপাল ভার্বের কাজ কি, হেল্পিং ভার্ব কাকে বলে, প্রিন্সিপাল ভার্ব কাকে বলে, এবং হেল্পিং ভার্বের ইউজেস কিভাবে আমরা ইউজ করি একটা বাক্যে, এবং একটা মেন ভার্বের ইউজেসটা কি। তাহলে দেখো এই হেল্পিং ভার্বকে আমরা যদি ভাগ করি, আমি একটু আগেই যখন একদম ক্লাসটা শুরু করি তখন একটা ডেফিনেশন বলেছিলাম যে শুধুমাত্র যে কাজ করা বোঝাবে এমনটা নয়, কোনো একটা বাক্যের থাকা, হওয়া, অর্থাৎ কোনো বাক্যের কোনো একটা, যেমন ধরো আমি হই একজন টিচার, সো আই অ্যাম এ টিচার, এখানে একটা হওয়াটাও কিন্তু একটা ভার্ব, ঠিক আছে। এবার ধরো আমার আছে কোনো একটা জিনিস আছে, পজিশন, আমার মধ্যে ওই জিনিসটা আমার অধিকার রয়েছে। যেমন ধরো আমি বললাম আই হ্যাভ এ বাইসাইকেল, বা বললাম আই হ্যাভ এ নাইস মোবাইল ফোনস, বা যে কোনো আই হ্যাভ এ মোবাইল ফোনস, ওকে, যে কোনো ধরনের বললাম। তাহলে এই যে এটা কি আমার একটা আছে, অর্থাৎ আমার একটা পজিশন রয়েছে, আমার অধিকার রয়েছে। থাকা অর্থে আমরা কি ব্যবহার করি, হ্যাভ ব্যবহার করি। ঠিক একই রকম আবার করা অর্থে, তাহলে আই ডু দ্য ওয়ার্ক, আই প্লে ফুটবল, এই জিনিসগুলো। তাহলে দেখো এই যে হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব, এই হেল্পিং ভার্বকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। হেল্পিং ভার্বকে কয় ভাগে ভাগ করা যায়, দুটি ভাগে। কি কি, একটা হচ্ছে প্রাইমারি, প্রাইমারি অক্সিলারি, আরেকটা হচ্ছে কি মোডাল অক্সিলারি। এইবারে দেখো এই যে প্রাইমারি অক্সিলারি এবং মোডাল অক্সিলারি, এইগুলো আমরা এর ডিফারেন্স কি, কাকে বলে, এগুলো আমরা জানবো। দেখো প্রাইমারি অক্সিলারি মানে কি, যেগুলো একদম প্রাথমিক, মানে যেটা আমাদের একদম বেস গঠন করে। যেমন প্রাইমারি অক্সিলারি আর মোডাল অক্সিলারি কাকে বলে, দেখো এর দুটোর যদি আমি ডেফিনেশন দিই, হোয়াট ইজ প্রাইমারি অক্সিলারি অ্যান্ড হোয়াট ইজ মোডাল অক্সিলারি। দেখো প্রাইমারি অক্সিলারি হচ্ছে সেই সমস্ত অক্সিলারি ভার্ব বা সেই সমস্ত হেল্পিং ভার্ব বা সেই সমস্ত সাহায্যকারী ক্রিয়া যারা মেন ভার্বকে সাহায্য করে কি করতে, টেন্স গঠন করতে, এবং টেন্স বা ভার্বের মুড বা সেন্টেন্সের মুড গঠন করতে সাহায্য করে। ঠিক আছে, ঠিক একই রকম এই যে মোডাল অক্সিলারি কথাটা মানে কি, দ্যাট ডিপেন্ডস অন দ্য মুড অফ দ্য সাবজেক্ট। Modal auxiliary means it depends, it is situated according to the moods of the subject. এটা অবস্থিত বা এটা অবস্থানটা হয়, এটা বসে সাবজেক্টের মুড ওয়াইজ। এবার ধরো কিরকম মুড ওয়াইজ, ধরো আমি বললাম আমি ইংরেজি পড়াতে পারি, আই ক্যান টিচ ইংলিশ, আমি ইংরেজি পড়াতে পারি, মানে এটা আমার অ্যাবিলিটি হয়ে যাচ্ছে। আমার এখানে বক্তাকে বা সাবজেক্টকে আমি আই ক্যান টিচ ইংলিশ। তাহলে এই যে আই ক্যান টিচ ইংলিশ, আইটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের মুডটা কি, সাবজেক্টের অ্যাবিলিটি বোঝাচ্ছে, সাবজেক্টের সামর্থ্যটা বোঝাচ্ছে। ঠিক একই রকম আই মাস্ট গো দেয়ার, আমি অবশ্যই যাব। দেখো বাক্যের যে কর্তা বা সাবজেক্ট তার মুডটা কি, একটা এমফাসিস দিচ্ছে, একটা জোর দিচ্ছে, সেই অনুযায়ী আমাদের মোডাল অক্সিলারি বসছে। তাহলে মোডাল অক্সিলারি হচ্ছে দ্যাট ডিপেন্ডস অন দ্য মুড অফ দ্য সাবজেক্ট। আর প্রাইমারি অক্সিলারি কোনগুলো না, প্রাইমারি অক্সিলারি হচ্ছে সেই সমস্ত অক্সিলারি যেগুলো টেন্স গঠন করতে মেন ভার্বকে সাহায্য করে। যেমন ধরো আমি বললাম এই যে প্রাইমারি অক্সিলারিকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। প্রাইমারি অক্সিলারিকে কটি ভাগে ভাগ করা যায়, তিনটি ভাগে। কি কি বলতো, প্রাইমারি অক্সিলারিকে তিনটি ভাগে ভাগ করা যায়। কি কি, একটা হচ্ছে বি ভার্ব, একটা হচ্ছে হ্যাভ ভার্ব, আর একটা হচ্ছে ডু ভার্ব। বি ভার্ব কোনগুলো না, বি ভার্ব হচ্ছে, বি ভার্বের দুটো ফর্ম, একটা হচ্ছে অ্যাম ইজ আর, দুটো বলতে একটা প্রেজেন্ট আর একটা পাস্ট। একটা হচ্ছে অ্যাম ইজ আর, প্রেজেন্ট হচ্ছে অ্যাম ইজ আর, আর পাস্টে হচ্ছে কি ওয়াজ অর ওয়ার। ঠিক আছে, ঠিক একই রকম হ্যাভ ভার্বেরও প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, এবং পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। তারপর ডু ভার্বের কি ডু, ডাজ, আর পাস্ট ফর্ম কি ডিড। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কি প্রাইমারি অক্সিলারি। তাহলে প্রাইমারি অক্সিলারি কি কি পেলাম আমরা, বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। আর মোডাল অক্সিলারি কোনগুলো, এবারে দেখো তোমাদের আর একটা ভাগ আমি বলতেই পারি, সেটা হচ্ছে মার্জিনাল অক্সিলারি, মার্জিনাল বা সেমি মোডাল, মার্জিনাল বা বলতে পারি সেমি মোডাল। এই সেমি মোডাল বলতে গেলে আমাকে আগে বলতে হবে
এই প্রাইমারি অক্সিলারি আর মোডাল অক্সিলারির মধ্যে ডিফারেন্সটা কি? দেখো, প্রথমত প্রাইমারি অক্সিলারি যেগুলো হয় না, ধরো আমি বললাম আই অ্যাম টিচিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই অ্যাম ভার্বটা মেন ভার্বকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে সাহায্য করছে। কারণ আমরা কি জানি, প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। অবজেক্টটা আমি ধরলাম আই এম টিচিং ইংলিশ, আই এম টিচিং ইংলিশ। তাহলে দেখো, সাবজেক্ট অ্যামিজার, আইয়ের জন্য অ্যাম বসলো, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এটা হচ্ছে হেল্পিং ভার্ব। এই যে আই অ্যাম টিচিং ইংলিশ না, এই মেন ভার্বটা, এবার দেখো এটা হেল্পিং হিসেবে কাজ করছে অ্যামটা। আবার দেখো এই প্রাইমারি অক্সিলারি আবার মেন ভার্বের মতো কাজ করবে, আই অ্যাম আ টিচার, আই অ্যাম এ টিচার বা আই অ্যাম এ ইংলিশ টিচার। এই যে দেখো এখানে অ্যামটা কিসের মতো কাজ করছে, এখানে অ্যামটা কাজ করছে, এখানে অ্যামটা কিসের মতো কাজ করছে না, এখানে অ্যামটা কাজ করছে এই সেকেন্ড সেন্টেন্সটাতে অ্যামটা অক্সিলারি ভার্বের মতো। কিসের মতো? অক্সিলারি। কিন্তু সরি এক্সট্রিমলি সরি, আমি এক্সট্রিমলি সরি, এখানে মেন ভার্বের মতো কাজ করছে। এখানে কিসের মতো কাজ করছে? মেন ভার্বের মতো। আর এখানে কিসের মতো কাজ করছে? এখানে হচ্ছে হেল্পিং ভার্বের মতো বা অক্সিলারি ভার্ব বা অক্সিলারি ভার্বের মতো। কেন? দেখো এখানে মেন ভার্ব অলরেডি রয়েছে টিচিং, কিন্তু এই সেন্টেন্সটিতে এই যে আই অ্যাম এ টিচার, এখানে কিন্তু কোনো রকম কোনো মেন ভার্ব, এখানে যে এটা যে হেল্পিং ভার্বের মতো কাজ করবে, এখানে কিন্তু আর কোনো মেন ভার্ব নেই। সুতরাং এটাই হচ্ছে মেন ভার্ব। এই যে দেখো, এই জন্যই আমি বললাম যে প্রাইমারি অক্সিলারি ইজ ইউজড বোথ অ্যাজ এ মেন ভার্ব और एज यूजुअल एज ए हेल्पिंग भार्ब। ठीक है, কি বললাম? প্রাইমারি অক্সিলারি ইজ ইউজড বোথ অ্যাজ এ মেন ভার্ব অ্যান্ড অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব। অর্থাৎ প্রাইমারি অক্সিলারি মেন ভার্ব হিসেবে তো কাজ করে এবং অক্সিলারি হিসেবেও কাজ করে। কি করে করে বুঝতে পারলে? দেখো এখানে এই যে অ্যামটা অক্সিলারির মতো কাজ করছে, মেন ভার্বকে সাহায্য করছে টিচিংটাকে, কিন্তু এখানে আই অ্যাম এ টিচার এটা কিন্তু মেন ভার্বের মতো কাজ করছে। সুতরাং এই কারণে আমরা প্রাইমারি অক্সিলারিকে বলতে পারি যে এটা মেন ভার্বের মতো কাজ করছে আবার অক্সিলারির মতো। কিন্তু মোডাল অক্সিলারি যেগুলো রয়েছে না, এই মোডাল অক্সিলারি কোনগুলো রয়েছে? ধরো আমি বললাম শ্যাল, উইল, শুড, উড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, ought to, used to, আর কি shall, will, should, would, may, might, can, could, must, ought to, used to, etc. তাহলে এইগুলো হচ্ছে আমাদের মোডাল অক্সিলারি। কিন্তু দেখো এর আর এই প্রাইমারি অক্সিলারি আর মোডাল অক্সিলারির মধ্যে ডিফারেন্সটা কি? দ্য বেসিক ডিফারেন্স হচ্ছে এইগুলো যেমন মেন ভার্বের মতো কাজ করছে প্রাইমারি অক্সিলারি, আবার অক্সিলারি মানে অক্সিলারি হিসেবে কাজ করছে, কিন্তু মোডাল অক্সিলারি কোনো দিনই অক্সিলারির মতো কাজ মানে মেন ভার্বের মতো কাজ করবে না, এরা সর্বদাই অক্সিলারি হিসেবে কাজ করবে। আমরা বাক্যে এই সেন্টেন্সগুলো যেমন ধরো আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি, এই ক্যানের সাথে ডুটা মেন ভার্ব অবশ্যই লাগবে। আমি বলতে পারি না আই ক্যান দ্য ওয়ার্ক, আই ক্যান দ্য ওয়ার্ক হয় না, মিনিং হবেই না। সুতরাং এই যে প্রাইমারি মোডাল অক্সিলারির সাথে সবসময় একটা মেন ভার্ব অবশ্যই লাগবে। বুঝতে পারলাম? মোডাল অক্সিলারির সাথে মেন ভার্ব অবশ্যই একটা লাগবে। তাহলে মোডাল অক্সিলারি কখনোই আমাদের কি হয়, আমাদের চেঞ্জ হয় না। অর্থাৎ এই যে ধরো চেঞ্জ হয় না মানে কি, মোডাল অক্সিলারি কখনোই মেন ভার্ব মতো কাজ করে না। আবার একটা ডিফারেন্স বলতে পারি, যেমন প্রাইমারি অক্সিলারি পার্সন অনুযায়ী পরিবর্তন হয়। পার্সন অনুযায়ী কীভাবে পরিবর্তন হয়? যেমন ধরো আমি বললাম হি, হিটা থার্ড পার্সন, আইটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। এই যে ধরো হি এর পরে আমি যদি বলি হি ইজ দিলাম, আয়ের পরে কি দিলাম? এম দিলাম। ইউর হচ্ছে সেকেন্ড পার্সন, ইউর পরে কি দেবো? আর দেবো। তাহলে এই যে দেখো প্রাইমারি অক্সিলারি পার্সন অনুযায়ী পরিবর্তন হচ্ছে না? হচ্ছে তো। থার্ড পার্সন সিঙ্গুলারের জন্য ইজ হলো, সেকেন্ড পার্সনের জন্য আর হলো এবং ফার্স্ট পার্সনের জন্য এম হলো।
তাহলে দেখো পার্সেন্ট ওয়াইজ কিন্তু পরিবর্তন হচ্ছে। কিন্তু আমি যদি বলি আমি কোনো একটা কাজ করতে পারি, ধরো আই ক্যান, তুমি পারো, ইউ ক্যান, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, হি ক্যান ডু দ্য। অর্থাৎ দেখো ফার্স্ট পার্সনের জন্য ক্যান হলো, সেকেন্ড পার্সনের জন্য ক্যান হলো, থার্ড পার্সনের জন্য ক্যান হলো। আমাদের কি মোডাল ভার্বের কোনো পার্সন অনুযায়ী কোনো পরিবর্তন হলো? হলো না। কিন্তু আমরা যখন প্রাইমারি অক্সিলারির ক্ষেত্রে দেখবো সেক্ষেত্রে কিন্তু পার্সন অনুযায়ী কিন্তু পরিবর্তন হবে। তাহলে এইগুলো হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন প্রাইমারি অক্সিলারি অ্যান্ড মোডাল অক্সিলারি, এবং প্রাইমারি অক্সিলারি এবং মোডাল অক্সিলারির মধ্যে এটা হচ্ছে একটা বেসিক ডিফারেন্স। ওকে, এরপরে দেখো এরপরে সেমি মডাল যেটা বাকি রয়ে গেল, মার্জিনাল মডেল বা সেমি মডেল। এই মার্জিনাল বা সেমি মডেল কাকে বলবো? দেখো কিছু কিছু ওয়ার্ড রয়েছে, যেমন ধরো নিড, ধরো বললাম নিড, বা ধরো বললাম ডেয়ার। এই যে দেখো নিড এবং ডেয়ার বললাম না, নিড এবং ডেয়ার এই দুটো হচ্ছে এমন ধরনের মোডাল অক্সিলারি যারা মেন ভার্বের মতো কাজ করে এবং অক্সিলারি বা হেল্পিং ভার্বের মতো কাজ করে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড সেমি মোডাল। যেমন ধরো একটু এক্সাম্পল দিই, যেমন ধরো বললাম, আচ্ছা এখানে আমি একটা স্লাইডে বলে দিয়েছি অলরেডি কি ডিফারেন্স বিটুইন প্রাইমারি অক্সিলারি অ্যান্ড মোডাল অক্সিলারি, যেটা আমি আগেই বললাম। প্রাইমারি অক্সিলারি এবং মোডাল অক্সিলারির মধ্যে ডিফারেন্সটা আমি কি বললাম, যে দুটো বা তিনটে ডিফারেন্স থাকে। মেন ডিফারেন্স হচ্ছে প্রাইমারি অক্সিলারি মেন ভার্বের মতো কাজ করে, আবার হেল্পিং ভার্বের মতো কাজ করে। কিন্তু মোডাল অক্সিলারি কোনোদিনই মেন ভার্বের মতো কাজ করে না, এটা সর্বদাই অক্সিলারি হিসেবেই কাজ করে। আর সেমি মডেলটা কি, হোয়াট ইজ সেমি মডেল? তাহলে আমি এখানে একটু লিখি পয়েন্টে, is used both as a main verb, both as a main verb and both as a main verb and also as an auxiliary verb, তাই না? প্রাইমারি অক্সিলারি কি করে, ব্যবহৃত হয় মেন ভার্ব হিসেবেও এবং অক্সিলারি হিসেবেও। যেমন ধরো আমি বললাম, যেটা আমি এক্সাম্পল দিয়েছি অলরেডি, যে আই এম এ টিচার আর আই এম টিচিং ইংলিশ। তাহলে আই এম টিচিং ইংলিশের ক্ষেত্রে যেটা আগের স্লাইডে বললাম যে এমটা হেল্পিং ভার্ব, কিন্তু আই এম এ টিচার যখন বলবো তখন এমটা হচ্ছে কি মেন ভার্ব। এবারে বাট modal auxiliary will never be used as a main verb. It always acts like a helping verb or auxiliary verb, like an auxiliary verb. তাহলে কি বললাম, তাহলে কি প্রাইমারি অক্সিলারি মেন ভার্ব এবং অক্সিলারি দুটো হিসেবে কাজ করে, কিন্তু মডেল কিছু হয় না। সেমি মডেলটা কি না, সেমি মডেল হচ্ছে নিড এবং ডেয়ার, এটা একটু বোঝাই। যেমন ধরো ইউ নিড নট টু কাম হিয়ার, ইউ নিড নট টু কাম, তোমার এখানে আসার প্রয়োজন নেই, ইউ নিড নট টু কাম। আবার তো বললাম হি নিড না নিডস নট টু কাম, কি বলো তো, নিড হবে না নিডস হবে, বলো। আরেকটা বললাম আই নিড ইউ, আমার তোমাকে প্রয়োজন, আই নিড ইউ। আরেকটা হচ্ছে হি নিড না নিডস ইউ, বলো। দেখো এই যে নিড বা ডেয়ার এই দুটোকে সেমি মডেল কেন বলা হচ্ছে, কারণ আমরা জানি মোডাল অক্সিলারি কখনোই মেন ভার্বের মতো কাজ করে না,
কিন্তু এই যে সেমি মডাল না, এটা মেন ভার্বের মতো কাজ করে, আবার অক্সিলারি হিসেবেও কাজ করে। যেমন ধরো ইউ নিড নট টু কাম, কাম তোমার আসার প্রয়োজন নেই, এখানে এই নিডটা সাহায্য করছে কাকে, এই যে টু কাম, তাহলে ইউ নিড নট টু কাম এখানে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে কি হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। কিন্তু এই যে দেখো হি নিড নট টু কাম, এখানে নিডস হবে না নিড হবে গো, এখানে কি হবে নিড হবে। কেন নিড হবে, এর কোশ্চেন আসতে পারে যে স্যার হিটা তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা কেন এস বাই এস যোগ করবো না ভার্বের সাথে। কিন্তু এখানে যেহেতু নিডটা মেন ভার্ব নয়, এখানে নিডটা কি মোডাল অক্সিলারি ভার্ব, এবং আমি বলেছি যে মোডাল অক্সিলারি কখনোই ভার্বের পার্সেন অনুযায়ী পরিবর্তন হয় না, বা ভার্বের পার্সেন অনুযায়ী এস বাই এস যোগ হয় না। তাহলে মোডাল অক্সিলারির ক্ষেত্রে আমরা কি করব, নিডস করব না, আমরা কি বলি হি আই ক্যান ডু দ্য ওয়ার্ক, হি ক্যান ডু দ্য ওয়ার্ক, আমরা বলি হি ক্যানস ডু দ্য ওয়ার্ক, বলি ক্যানের সাথে এস বাই এস যোগ করি, করি না তো। তাহলে মোডাল অক্সিলারির সাথে কখনোই এস বাই এস যোগ করে আমরা সিঙ্গুলার করতে পারি না। সুতরাং এই যে হি নিডস নট টু কাম, এখানে তাহলে নিডস হবে না, এখানে কোনটা হবে নিডটা হবে, এটা ঠিক। আবার দেখো আই নট নিড ইউ, আমার তোমাকে প্রয়োজন, এখানে নিডটা কি মেন ভার্ব, এখানে কিন্তু আর অক্সিলারি ভার্ব হিসেবে লাগছে না। এখানে কি হবে হি নিড না নিডস ইউ, এখানে নিড হবে না নিডস হবে, এখানে হবে হি নিডস ইউ। কেন, কারণ এখানে নিডটা হচ্ছে মেন ভার্ব, তার জন্য থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে ভার্বের সাথে এস বাই এস যোগ হলো। তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ করে আমরা কি করি, আমরা সিঙ্গুলার ভার্বে পরিবর্তন করি। নাউনের সাথে ভার্বের এই একটা ডিফারেন্স, মানে সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে নাউন প্লাস এস অর ইএস ইজ ইকুয়াল টু প্লুরাল নাউন, মানে সিঙ্গুলার নাউন প্লাস এস বাই এস ইকুয়াল টু প্লুরাল নাউন। আবার ভার্ব প্লাস এস বা ইএস এ উল্টে যাবে, এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। এটা কি ভার্বের সাথে এস বা ইএস যোগ হওয়া মানে সেটা সিঙ্গুলার ভার্ব। যেমন আই গো আমি যাই, উই গো আমরা যাই, কিন্তু হি গোজ, হি এর সাথে দেখো থার্ড পার্সন সিঙ্গুলারের জন্য এস বাই এস যোগ হলো। তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়ে যাওয়া মানে কি সেটা সিঙ্গুলার ভার্ব। বোঝাতে পারলাম। তাহলে এই যে ডিফারেন্স বিটুইন প্রাইমারি অক্সিলারি অ্যান্ড মোডাল অক্সিলারি, এই দুটো বোঝা গেছে। প্রাইমারি অক্সিলারি এবং মোডাল অক্সিলারির মধ্যে যে বেসিক ডিফারেন্স, একটা কি, একটা হলো যে প্রাইমারি অক্সিলারি দুটোভাবেই হয়তো হয়, একটা মেন ভার্ব হিসেবে এবং একটা অক্সিলারি হিসেবে, কিন্তু মোডাল অক্সিলারি শুধুমাত্র অক্সিলারি হিসেবে হয়। আর একটা কি, প্রাইমারি অক্সিলারি ডিপেন্ড করে কার উপরে, চাই চেঞ্জ হয় কার উপরে, পার্সেন অনুযায়ী, ঠিক আছে, বা সাবজেক্ট অনুযায়ী। কিন্তু মোডাল অক্সিলারি সাবজেক্ট ওয়াইজ বা পার্সেন ওয়াইজ কোনোদিনই পরিবর্তন হয় না। ক্লিয়ার, এই হচ্ছে দুটো বেসিক ডিফারেন্স। ক্লিয়ার। এরপরে আসছি ফর্মস অফ ভার্ব। ফর্মস অফ ভার্বটা কি না, হোয়াট ইজ দ্য ফর্মস অফ ভার্ব। ফর্ম বলতে দেখো কিছু ফর্মস রয়েছে, সেগুলো হচ্ছে কি, যেমন ধর প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর এটা কি পাস্ট ফর্ম। আর এটা কি পাস্ট পার্টিসিপেল ফর্ম। আর হচ্ছে V4, এটাকে বলা হয় V1, এটাকে বলা হয় V2, এটাকে বলা হয় V3, আর এটাকে বলা হচ্ছে V4 বা প্রেজেন্ট পার্টিসিপেল বলতে পারি, PP, প্রেজেন্ট পার্টিসিপেল। হ্যাঁ, তাহলে দেখো V4 মানে কি V1 প্লাস আইএনজি, V1 প্লাস আইএনজি, এটাকে বলা হচ্ছে V4। আচ্ছা, পাস্ট পার্টিসিপেলটা কি, পাস্ট পার্টিসিপেল আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি, ইডি যোগ করে। যেমন ধরো বেশিরভাগ ক্ষেত্রে প্রেজেন্ট ফর্মটা কি, প্রেজেন্ট ফর্মটাকে বলা হয় আবার বেস ফর্ম অফ দ্য ভার্ব, বেস ফর্ম অফ ভার্ব। ঠিক আছে, শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এস বাই এস যোগ হয়। ঠিক আছে, সেই জন্য আমরা বেস ফর্মটা অতটাও বলাটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, কারণ আমরা হি এর ক্ষেত্রে বা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা এস বাই এস যোগ করি। আর বেস ফর্ম মানে হচ্ছে একদম বেস, এস বাই এসও যোগ হবে না। তাহলে প্রেজেন্ট ফর্ম হচ্ছে V1। যেমন ধরো আমি বললাম ক্যাচ বা ধরো অ্যাম ইজ আর, প্রথমেই বলি যেগুলো বি ভার্ব সেইগুলোর আগে দেখো, ধরো বি ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা কি জানি, অ্যাম ইজ আর, তাই না। পাস্ট ফর্ম কি হবে, ওয়াজ বা ওয়্যার। পাস্ট পার্টিসিপেল ফর্ম কি হবে, বিন। আর ভার্বের সাথে আইএনজি ফর্ম কি হবে, বিং। এটা হচ্ছে মেন বেস ফর্মটা কি, বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বিটা হচ্ছে বেস ফর্ম। তাহলে অ্যাম ইজ আর, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার বিন। হ্যাভ এজের কি হবে, হ্যাভ বা হ্যাজ। আর কি পাস্ট ফর্ম কি হবে, হ্যাড।
ঠিক আছে, আর V4 হচ্ছে হ্যাভিং, V3 হয় না, বা হ্যাড বিন বলতে পারি। তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড আর হচ্ছে হ্যাভিং। ঠিক আছে, সুতরাং এইগুলো হচ্ছে আমাদের ভার্বের ফর্ম। ঠিক একই রকম আমরা মেন ভার্বের দেখবো। যেমন ধরো আমরা বলবো, যদি বলি গো, গো এর ক্ষেত্রে তিনটে ফর্মই চেঞ্জ হয়, গো, ওয়েন্ট, পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, V3 বা পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে গান। তাহলে গো, ওয়েন্ট, গান, আর V4 হচ্ছে গোয়িং। ঠিক আছে, এগুলো হচ্ছে ভার্বের ফর্ম। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখবো, এবারে যেটা করাবো সেটা হলো, এবারে যেটা করাবো সেটা হলো কোথায় আমরা হ্যাভ বসাবো এবং কোথায় আমরা হ্যাজ বসাবো, কোথায় অ্যাম ইজ আর বসাবো, কোথায় ওয়াজ বা ওয়্যার বসাবো। তাহলে দেখো এই যে অ্যাম ইজ আর না, সরি ক্লাসিফিকেশন অফ মেন ভার্ব নয়, ফর্মস অফ ভার্বেই চলে আসবে। একটু মুছে দিই জায়গা পাবো নাহলে। দেখো কোথায় আমরা হ্যাভ হ্যাজ বসাবো, কোথায় অ্যাম ইজ আর বসাবো। এই অ্যাম ইজ আর, ইউজেস অফ অ্যাম ইজ আর, ইউজেস অফ অ্যাম ইজ আর, তাই না? এই অ্যাম ইজ এর কথাটার অর্থ হচ্ছে হওয়া, কোনো একটা হওয়া অর্থে। যেমন ধরো আই অ্যাম এ টিচার, আমি হই একজন টিচার, তোমরা হও ছাত্র, ইউ আর এ স্টুডেন্ট বা ইউ আর দ্য স্টুডেন্টস, ইউ আর স্টুডেন্টস। তাহলে এই যে দেখো ইউজেস অফ অ্যাম ইজ আর, আমরা কোথায় বলবো? ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আয়ের পরে কি বসি? অলওয়েজ অ্যাম, শুধুমাত্র ফার্স্ট পার্সনের ক্ষেত্রে। আর ইজ কোথায় বসাবো? ইজ বসাবো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। কোথায় বসাবো? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে কি বসাবো? ইজ। আর কোথায় বসাবো? আর ইউর ক্ষেত্রে আর বসাবো। ঠিক আছে, প্লুরাল নাউন, প্লুরাল নাউনের ক্ষেত্রে বসাবো আর, বা প্লুরাল প্রোনাউন, প্লুরাল প্রোনাউন। প্লুরাল প্রোনাউন কোনগুলো দেখি? ইউর ক্ষেত্রে আমরা আর বসাচ্ছি, প্লুরাল নাউনের ক্ষেত্রে আর বসাচ্ছি এবং প্লুরাল প্রোনাউনের ক্ষেত্রে আর বসাচ্ছি। যেমন ধরো আমি বললাম প্লুরাল প্রোনাউন কোনগুলো, যেমন উই, উইটা কি? প্লুরাল প্রোনাউন, ফার্স্ট পারসন প্লুরাল। আমরা, আচ্ছা ইউ তুমি বা তোমরা, সেক্ষেত্রেও আমরা আর বসাই। আচ্ছা দে, সেক্ষেত্রেও আমরা আর বসাই। আর প্লুরাল নাউন কি? যেমন ধরুন স্টুডেন্টস, বয়েজ, এগুলো হচ্ছে প্লুরাল নাউন। এরপরে আমরা কি বসাবো? আর বসাবো। এটা হচ্ছে অ্যাম ইজ আর এর ব্যবহার। ঠিক আছে, সুতরাং এরপরে আমরা যেটা বসাবো হ্যাভ ভার্ব, ইউজেস অফ হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের ব্যবহারটা কি? এবারে দেখো যদি আমরা হ্যাভ ভার্বের ব্যবহার দেখি, কোথায় আমরা হ্যাভ বসাবো? তাহলে হ্যাভ মানে কি? থাকা অর্থে, কোনো একটা জিনিস আছে, পজিশন বোঝাবে, তাই না? হ্যাভ কোথায় বসাবো? ইউজেস অফ হ্যাভ, হ্যাভ ভার্ব কোথায় বসবে? দেখো হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। পাস্টের ক্ষেত্রে হ্যাড বসে এবং প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ, হ্যাজ। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে শুধুমাত্র, শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি বসবে? হ্যাজ। বাকি সমস্ত ক্ষেত্রে রিমেনিং, অল পার্ট, সেক্ষেত্রে রিমেনিং বাকি সব ক্ষেত্রে কি বসবে? হ্যাভ। বোঝা গেছে? তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা হ্যাজ বসাবো এবং বাকি সমস্ত ক্ষেত্রে আমরা কি বসাবো? হ্যাভ বসাবো। এবং পাস্টের ক্ষেত্রে হ্যাড, যেমন ধরো আমার একটা বাইসাইকেল ছিল, তখন কি বলবো? আই হ্যাড এ বাইসাইকেল, তখন আর হ্যাভ বসবে না। তাহলে এই হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হ্যাজ, এবং রিমেনিং পার্টের ক্ষেত্রে আমরা হ্যাভ বসাবো। বোঝা গেছে? এরপরে আসছি ডু ভার্ব, ইউজেস অফ ডু, ইউজেস অফ ডু ভার্ব, প্রাইমারি অক্সিলারি যে ভার্বগুলো না, ইউজেস অফ ডু ভার্ব। যেহেতু প্রাইমারি অক্সিলারি মেন ভার্বে হিসেবে কাজ করে এবং অক্সিলারি হিসেবে কাজ করে, এই ডু ভার্বের কাজ কিন্তু শুধুমাত্র দুটো ক্ষেত্রে। কোন কোন ক্ষেত্রে? একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে গেলে, এবং আরেকটা হচ্ছে নেগেটিভ বা নাবাচক শব্দ তৈরি করতে গেলে। এবং সেটা কোন টেন্সে কাজে লাগে? সেটা শুধুমাত্র দুটো টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স, এই দুটো অক্সিলারি ভার্বের কাজে লাগে। যেমন ধরো আমি বললাম যে আই প্লে ক্রিকেট, আই প্লে, আমি ক্রিকেট খেলি,
এবারে এটাতে কি কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার আমি বলবো আমি ক্রিকেট খেলি না, কি হবে, আই ডোন্ট প্লে ক্রিকেট, আই ডোন্ট প্লে, আমি ক্রিকেট খেলি না, আই ডোন্ট প্লে ক্রিকেট। এটা নেগেটিভের ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করলাম, এই যে ডু ভার্বটা অক্সিলারি হিসেবে নিয়ে এলাম, ঠিক আছে, কারণ এর নিজস্ব কোনো অক্সিলারি ভার্ব নেই এবং নেগেটিভ করতে গেলে আমাদেরকে একটা অক্সিলারি ভার্ব অবশ্যই আনতে হবে, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের নিজস্ব কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে ডু ভার্ব কোনগুলো রয়েছে, ডু রয়েছে, ডাজ রয়েছে, আর কি ডিড রয়েছে, এই তিনটে হচ্ছে আমাদের, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে দেখো প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য আমরা ডু বসালাম, এটাকে যদি বলতাম আই প্লেড ক্রিকেট তখন কি হতো, তখন ডিড নট হয়ে যেত, খালি টেন্স এখানে টেন্সে পরিবর্তন হবে। আর আরেকটা জিনিস মনে রাখবে, এই ডু ডাজ ডিডের পর সবসময় বেস ফর্ম অফ ভার্ব বসে, ভার্বের সবসময় বেস ফর্ম বসে, বেস ফর্ম অফ ভার্ব, ভার্বের সবসময় কি বসে, বেস ফর্ম মানে V1 ফর্ম, বোঝা যাচ্ছে। তাহলে আবার এরপরে এস বাই এসও যোগ হয় না এই ডু ডাজ ডিডের পর। দেখো যদি আমি বলি হি প্লেজ ক্রিকেট, হি থার্ড পার্সন সিঙ্গুলারের জন্য প্লেজ করলাম, হি প্লেজ ক্রিকেট, এটা যদি আমি নেগেটিভ করি কি করবো, হি ডাজ নট প্লে ক্রিকেট। আমরা কিন্তু আর বলছি না হি ডাজ নট প্লেজ ক্রিকেট বলছি না, এখানে আর নটটা বসবে না, এখানে নটটা বসবে না। তাহলে আমরা ওই জন্য এইখানে ভার্বের সাথে এই যে ডু ভার্বের সাথে আমরা এস বাই এস যোগ করে দিলাম, তাহলে হি ডাজ নট প্লে ক্রিকেট, বোঝা যাচ্ছে। এই ডু ভার্ব ব্যবহার হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে এবং পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ এবং ইন্টারগেটিভ। তাহলে আমি ইন্টারগেটিভ দেখি, এই আই হি ডাজ নট প্লে ক্রিকেট, এটা যদি ইন্টারগেটিভ কী করবে, আগের দিনই বলেছিলাম সেন্টেন্সের যে ভিডিওটা সেটা দেখে নেবে যে ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি। ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে অক্সিলারি ভার্বকে আগে নিয়ে আসা, তাহলে অক্সিলারি ভার্ব কোনটা, ডাজটা, তাহলে ডাজ, এবারে নটটা কোথায় বসাবো, এবার কোশ্চেন আসতে পারে যে স্যার নটটা কোথায় বসাবো, ধরো আমি এটা ইন্টারগেটিভ শুধু ইন্টারগেটিভ বলছি, ডাজ হি প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলে, তখন কি হলো, দেখো অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট এবং লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। এটাকে যদি নেগেটিভ করি কি হবে, নেগেটিভ করলে কি হবে, এই যে নটটা না, নটটা কোথায় বসে, প্রোনাউনের পরে, তাহলে হিটা কি প্রোনাউন, তাহলে হি এর পরে নট বসবে। কিন্তু আমি যদি বলতাম রাম, ডাজ রাম প্লে ক্রিকেট, তখন রামের আগে নট বসতো, ডাজ নট রাম প্লে ক্রিকেট, নাউনের আগে এবং প্রোনাউনের পরে বসে নটটা। এটাই হচ্ছে তোমাদের বেসিক কনসেপ্ট অফ ভার্ব। এটা হচ্ছে আজকে তোমাদের যেটা বললাম, প্রথমে অবশ্যই যেটা দেখবে পরপর আমি বেসিক কনসেপ্ট একদম জিরো লেভেল থেকে আমি পড়াচ্ছি, সুতরাং প্রত্যেকটা ভিডিও একটার সাথে আরেকটা ইন্টার কানেক্টেড বা ইন্টারলিঙ্কড, সুতরাং প্রত্যেকটা ভিডিও ইচ অ্যান্ড এভরি ভিডিও প্রথম থেকে দেখতে হবে। আগে তোমাকে বেসিক কনসেপ্ট অফ ইংলিশ গ্রামার দেখতে হবে, তারপরে দেখবে সেন্টেন্সের স্ট্রাকচার বলেছিলাম, সেন্টেন্সের গঠন কি, সেন্টেন্স কোন সেন্টেন্সের ডেফিনেশন কি, সেন্টেন্সের ফর্মুলা কি বা স্ট্রাকচারটা কেমন, কোন সেন্টেন্সের কোন স্ট্রাকচার সেটা, তারপরে আসবে ভার্বে, বোঝা গেছে। তাহলে এটা হচ্ছে টোটাল বেসিক কনসেপ্ট অফ ভার্ব, ঠিক আছে। এর পরের দিন যেটা করাবো সেটা মেন ভার্বের ভাগ করাবো, আজ শুধুমাত্র অক্সিলারি ভার্বের ভাগটাই করালাম, আর তারপরে করাবো মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি কখন কোন মোডাল অক্সিলারিটা কোথায় বসে, ক্যান কোথায় বসে, কুড কোথায় বসে, শ্যাল কোথায় বসে, উইল কোথায় বসে, সেটার জন্য একটা আলাদা ক্লাস নেব। সুতরাং প্রত্যেকটা ক্লাস ভালো করে পরপর দেখে যাও, আশা করি কিছু শিখতে পারবে, আশা করছি। থ্যাংক ইউ, আজকের মতো এখানেই।